হাই এভরিওয়ান, আবার একটা নতুন ট্রাভেল ব্লকে আপনাদের স্বাগত। আমি বিভাস, আপনারা দেখছেন আমার চ্যানেল বিভাস টেলিস্কোপ। আমি এখন আছি NH60-তে, কলকাতা টু চেন্নাই ন্যাশনাল হাইওয়েতে। আমি যাচ্ছি একটা ঐতিহাসিক স্থানে, মোগলমারি বৌদ্ধ স্তূপা, ওইখানে যাচ্ছি। আর খুবই ঐতিহাসিক এবং খননের ফলে তা পাওয়া গিয়েছে। এটা হচ্ছে দাঁতন ব্লকে অবস্থিত মোগলমারি বৌদ্ধ স্তূপা। আর আমি এখন আপাতত কলকাতা চেন্নাই হাইওয়ের ওপরে দাঁড়িয়েছি, একটু বিশ্রাম নিচ্ছি। অনেকটা চালিয়ে এসেছি, মেদিনীপুর থেকে অনেকটা চালিয়ে চলে এসেছি, প্রায় 30 কিলোমিটার এসেছি। তাই একটু গাড়িটাও রেস্ট দিচ্ছে আর আমি দাঁড়িয়েছি, দিয়ে আবার আগে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর কী আছে দেখি, দেখার পর আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে, থাকুন, সঙ্গে থাকুন আর এই ব্লগটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে, সঙ্গে থাকুন। এটা কলকাতার দিক থেকে আসছে, চেন্নাই আর কলকাতা চেন্নাই NH60 মাঝে বসে। আর মনোহরপুর বাস স্ট্যান্ড, এটা ওই যে বাসটা এসে দাঁড়াচ্ছে ওইখানটা স্ট্যান্ড। আর এটা হচ্ছে চেন্নাই চলে গেছে রাস্তাটা। এইটা হচ্ছে মনোহরপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে এখানে নামতে হবে। নেমে 50 মিটার আগিয়ে গেলে এর একটা বড় বড় বোর্ড দেখতে পারবেন, মোগলবাড়ির যাওয়ার জন্য বোর্ডটা দেওয়া আছে ডান দিকে। আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি। এটা যে মনোহরপুর বাস স্ট্যান্ড, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনোহরপুর বাস স্ট্যান্ড। এই যে বোর্ডটা, মোগলমারি ঐতিহাসিক স্থাপত্য, মহাবিহার 6ষ্ঠ শতাব্দীর। এই হচ্ছে বোর্ডটা, মোগলমারি যাওয়ার রাস্তার এই অ্যারো দেওয়া আছে, ডান দিকে যেতে হবে। এখান থেকে 200 মিটার গেলেই মোগলমারি স্থাপত্য নিদর্শন পাওয়া যাবে। আমার ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য ছবিটা প্রচণ্ড কাঁপছিল, আর এই তথ্যগুলো দেওয়া আছে এই ভিডিওতেই। এই ভিডিওটা তাই আমাকে দিতে হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। এই এখানে আসতে হলে আপনাদেরকে যদি কলকাতা থেকে আসেন তাহলে ট্রেন ধরতে হবে। কলকাতা থেকে ট্রেনে করে যদি আসেন তাহলে খড়গপুরে নেমে আপনারা ভদ্রক বা বালেশ্বর ট্রেন ধরে খড়গপুর স্টেশনে আসতে হবে। না, আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে খড়গপুরে নামতে হবে। খড়গপুর থেকে ভদ্রক বা বালেশ্বরগামী ট্রেন ধরে নেকড়শনি বলে একটা জায়গা আছে, সেই নেকড়শনি স্টেশনে এসে নামতে হবে। ওইখান থেকে টোটো ধরে আপনাকে মনোহরপুর আসতে হবে। মনোহরপুর থেকে 200 মিটার ডান দিকে, চেন্নাই থেকে এলে বাম দিকে, আর ডান দিকে হচ্ছে কলকাতার দিক থেকে এলে ডান দিকে ঢুকতে হবে। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে কিন্তু বাস ধরে আপনাদেরকে মেদিনীপুর খড়গপুরগামী বাস ধরতে হবে, যেটা হচ্ছে দাঁতন বা সোনাকনিয়া ভায়া বেলদা হয়ে যে বাসগুলো আসে সেই বাসগুলো ধরে আপনারা আসবেন। ওই মনোহরপুর বাস স্ট্যান্ডে নামতে হবে, নেমে আপনারা ডান দিকে যেতে হবে। আর যদি আপনি প্রাইভেট কার বা মোটর সাইকেলে আসেন তাহলে তো মনোহরপুরের থেকে ডান দিকে ঘুরে যাবেন। কলকাতার দিক থেকে গেলে ডান দিকে, আর চেন্নাইয়ের দিক থেকে গেলে বাম দিকে ঘুরে যাবেন। এই রুটে বাসের সমস্যা, যারা খড়গপুর থেকে আসবেন, খড়গপুর বা কলকাতা থেকে আসবেন, তাদের কিন্তু বাসের রুটটা খুব সমস্যা আছে। বাস রুটটা একটু সমস্যা আছে। এইদিকে বাস কিন্তু কম, এই রুটে বাস খুব কম আছে।
সেই জন্য বাসটা পাওয়া যাবে না ঠিকঠাক। ছবিটা কাঁপছে মোটামুটি দেখা যায়, ছবিটা করে তুলতে হবে। চলে এসেছি আর মনোহরপুর থেকে এই এটা দূরত্ব এই গেট অবধি, মানে মোগলমারি যে বৌদ্ধ স্তূপার দূরত্ব হচ্ছে পুর বাস স্ট্যান্ড থেকে 200 মিটার। আমি হেঁটে আসলে মিনিট 2 টাইম লাগবে হেঁটে আসলে। আর এই যে সামনে গেটটা, এই যে নিয়মাবলীটা দেওয়া আছে, এটা পরিদর্শনের নিয়মাবলী। আর এটা পরিদর্শনের সময়, ভিজিটিং আওয়ার হচ্ছে 10টা থেকে সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি। এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স বা গেট। আর এখানে কিছু নিয়মাবলী আছে, এই যে নিয়মাবলীগুলো। আর এই কাঠের রাস্তা করেছে, এটা কাঠের রাস্তা করে দিয়েছে পুরো যাওয়ার জন্য, আর সাইডগুলো কাঁচ দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এটা হচ্ছে মঙ্গলমারির যে খনন কার্য হয়েছিল তার কিছু নিয়ম লেখা আছে, তথ্য দেওয়া আছে এখানটায়। পশ্চিমবঙ্গ সরকারের একটা নোটিশ দেওয়া আছে, সংরক্ষিত হয়েছিল। এই যে কাঠ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, আর সাইডগুলো কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। এই হচ্ছে স্তূপগুলো, এই যে ভাঙা জায়গাগুলো। এটা মনে করা হয় যে এটা 6ষ্ঠ শতক বা দ্বাদশ শতকে তৈরি হয়েছিল, বৌদ্ধ মনাস্ট্রিটা তৈরি হয়েছিল। আর এটা প্রথমে এটা সখী সেন ঢিপি বলে পরিচিত ছিল। এখানে হাট বাজার বসতো, এর মধ্যে হাট বাজার বসতো, একটা মাঠ ছিল আর একটা ক্লাব বাড়ি ছিল। ক্লাব ঘরটা দেখাবো, এখন সেই ক্লাব ঘরটা মিউজিয়াম হয়েছে। এই যে চারিদিকটা দেখুন, ভেতরে যেতে দেয় না, ভেতরটা ঘিরে দিয়েছে, আগে কিন্তু খোলা ছিল। এই হচ্ছে বৌদ্ধ স্তূপ। ওই যে দূরে ক্লাবটা দেখা যাচ্ছে, এটা ঢিপির মতো ছিল। খনন কার্য শুরু হয়েছিল, এটা প্রথম আবিষ্কার করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্ত। এই মোগলমারি বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ মনিস্ট্রিটা প্রথমে কিন্তু ঢিপির মতো ছিল, এখানে একটা উঁচু ঢিপির মতো ছিল। এখানে বাজার হাট বসতো এবং খেলাধুলা করতো, ফাঁকা একটা মাঠের মতো ছিল। আর তারপরে এইটা খুঁজে পাওয়ার পিছনে যে ব্যক্তি ছিলেন, প্রথম যিনি খুঁজে পেয়েছিলেন তিনি হলেন অশোক দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এই প্রথম এইটা খুঁজে পেয়েছিলেন। তারপরে খনন কার্য শুরু হয় এটা 2002 সালে, তারপরে হয় 2003-এ, তারপরে 2007, তারপরে হচ্ছে 2012, 2020। এইভাবে ধাপে ধাপে এই বৌদ্ধ স্তূপা বা মোগলমারি বৌদ্ধ স্তূপ খনন কার্য শুরু হয়। ধাপে ধাপে শুরু হয়েছিল এই খনন কার্য। আর এই বৌদ্ধ স্তূপার অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে, সেগুলো মিউজিয়ামে রাখা আছে, এবং যেগুলো খুব দুর্লভ সেগুলোকে কলকাতায় মিউজিয়ামে নিয়ে চলে যাওয়া হয়েছে, স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্তূপগুলো, এই মোগলমারি স্তূপ হয়েছে, খননের পরে পাওয়া গেছে এগুলো। এখন আপাতত খনন কার্য বন্ধ আছে, আর হয়নি, আবার হয়তো পরে ভবিষ্যতে করবে, আরও নিশ্চয়ই হয়তো থাকতে পারে।
এটা হচ্ছে ভেঙে গেছে। আর মনে করা হয় এটা হচ্ছে ষষ্ঠ দ্বাদশ শতকে এটা হচ্ছে তৈরি হয়েছিল। আর তখন বৌদ্ধ মনীষীরা এটা ধাপে ধাপে তৈরি করেছিলেন, একবারে তৈরি হয়নি, আস্তে আস্তে তৈরি করেছিলেন তারা ষষ্ঠ দ্বাদশ শতকে। আর মনে করা হয় এই মোগলমারি পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যেত। এখন কিন্তু সুবর্ণরেখা নদী এখান থেকে 2-3 কিলোমিটার দূরে সরে 2-3 কিলোমিটার দূরে সরে গেছে সুবর্ণরেখা নদী। তখন এই নদী দিয়ে বণিকরা আসতো, তারা তাম্রলিপ্ত হয়ে মগধে যেত আর ব্যবসা বাণিজ্য করতে যেত। সেই সময় এইখানে ওনারা বিশ্রাম নিতেন বা থাকতেন। তখন এখানে থেকে বিশ্রাম নিতেন এবং দান ধ্যান করতেন, দিয়ে যেতেন, এখানে তারা থাকতেন। তার জন্য এই মনীষীটা ছিল। তারপরে আস্তে আস্তে কোনো বৈদেশিক আক্রমণে হোক, যাতে হোক ধ্বংস হয়ে যায়, তা মাটির তলায় চাপা পড়ে যায়। তারপরে আবার পাওয়া গেছে, এটা একটা ঐতিহাসিক নিদর্শন। এবং আপনারাও আসুন, ভালো লাগবে জায়গাটা। আর যারা ইতিহাস পছন্দ করেন তারা তো আসবেনই, যারা ইতিহাসের চর্চা করেন তাদের জন্য একটা দুর্লভ জায়গা, এটা দুর্লভ্য জায়গা। এবং সাজিয়ে গুছিয়ে রেখেছে। চলুন এবারে দেখা যাক কি দেখায়, একটু দেখতে পাই কি আছে। এইগুলো দেখুন, যে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন তাদের একটা কক্ষ এই ভেতরে থাকতেন। একটা কক্ষ আছে দেখুন। এইগুলো দেখতে পাচ্ছেন, এই কিছু দুর্লভ আর্ট, ইতিহাসের এক বড় নিদর্শন। যাই, যে এটা হচ্ছে সিঁড়ির রাস্তা করে দিয়েছে, আর সাইডটা কাঁচ দিয়ে দিয়েছে, কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। দারুণ লাগছে, দারুণ জায়গাটা খুব সুন্দর। ছোট ছোট কক্ষগুলো আছে, বাড়ির মতো। মোগলমারি সম্বন্ধে যে একটু তথ্য, এটা তো আমাদের জানা নেই। একজনকে পেয়েছি, উনি সম্পূর্ণ তথ্যটা দিয়ে দেবেন, আপনারা শুনুন। 2003-04 সালে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অশোক দত্ত, তিনি মোগলমারিতে প্রত্নখনন শুরু করেন এবং 2012 সাল পর্যন্ত তার নেতৃত্বে বিভিন্ন সময় প্রত্নখনন হয়েছে। 2013 সালে রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্রহশালা অধিকারের পক্ষ থেকে মোগলমারিকে রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা দেওয়া হয় এবং রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে 3 বার এখানে প্রত্নখনন হয়েছে। তো এই প্রত্নখননের মধ্য দিয়ে প্রায় 1500-1600 বছরের প্রাচীন বৌদ্ধ মহাবিহারের ভগ্নাবশেষ সেখানে উন্মোচন হয়েছে। মোগলমারি যে কথা বা মোগলমারির কথা বলতে গেলে আমাদেরকে আরও একটু পেছনে চলতে হয়। তার কারণ বুদ্ধিস্ট লিটারেচার অনুযায়ী যে পাওয়া যায়, ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পরে তার একটি দন্তধাতু কলিঙ্গরাজ ব্রহ্মদত্ত অরহত খেমার থেকে পান এবং তার রাজধানীতে স্থাপন করেন এবং তার রাজধানীর নামকরণ করেন দন্তপুর। এই দন্তপুর পরবর্তীকালে দণ্ডভুক্তি এবং আজকের দাঁতন। ফাহিয়ানের বর্ণনা অনুযায়ী তাম্রলিপ্ত অঞ্চলে ছিল 22টি বৌদ্ধ বিহার। তার 250 বছরের কাছাকাছি সময়ে যখন হিউয়েনসাং তাম্রলিপ্তে আসেন, তিনি উল্লেখ করেছেন 10টি বৌদ্ধ বিহার এবং 1000 বৌদ্ধ সন্ন্যাসীর উপস্থিতির কথা। মুঘলমারি ব্যতীত প্রাচীন তাম্রলিপ্ত এলাকাতে এখনো পর্যন্ত আর কোনো বৌদ্ধ বিহার পাওয়া যায়নি বা উৎখনন করা যায়নি। মুঘলমারির ঐতিহাসিক গুরুত্ব বিভিন্নভাবেই রয়েছে। প্রথমত যদি বৌদ্ধ বিহারের গঠনগত দিক দেখা যায়, তাহলে এর প্রবেশদ্বার একটি
বাউন্ডারি ওয়াল একটি, একই কম্পাউন্ডের মধ্যে একটি মহাবিহার রয়েছে, একটি বিহারিকা রয়েছে। এই মহাবিহারের নাম হচ্ছে যজ্ঞপিণ্ডক মহাবিহার এবং বিহারিকার নাম হচ্ছে মোগলারিকা বিহারিকা বা মোগলাইকা বিহারিকা। বৌদ্ধ গবেষকদের ধারণা কি এই মহাবিহারের নাম অনুসারে আজকের মোগলমারি নাম। এখন যেটা সবথেকে বেশি আকর্ষণীয় বা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৌদ্ধ বিহার, এবং এই বৌদ্ধ বিহারে বিভিন্ন সময় প্রত্নখননে প্রায় 95টি বুদ্ধ এবং অন্যান্য বুদ্ধ সময়কার বিভিন্ন দেবদেবী, তার পাশাপাশি মিক্সড মেটাল অর্থাৎ মিশ্র ধাতুর মুদ্রা, লকেট, সোনার মুকুট, একাধিক প্রত্নবস্তু এখানে পাওয়া গেছে। এই মহাবিহারের আয়তন 80 মিটার বাই 80 মিটার, যা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার বলে ঐতিহাসিকরা দাবি করেছেন। যদিও এখনও বহু অংশ প্রত্নখনন করা বাকি রয়েছে, আগামী দিনে সরকারিভাবে সেই কাজ সম্পন্ন হলে আমরা আশাবাদী যে ইতিহাসের পৃষ্ঠায় মোগলমারি নিত্য নতুন তথ্য যেমন সামনে আসবে, তেমনি মোগলমারির ইতিহাস বাংলা তথা ভারতের বৌদ্ধ ঐতিহ্যকে আরও বেশি সমৃদ্ধ করবে। আচ্ছা, আরেকটা কথা, এই যে মূর্তিগুলো পাওয়া গেলে 95টা যে বুদ্ধ মূর্তি, এটা কি হচ্ছে ওই একদিনেই পাওয়া গিয়েছিল, যেটা আমার শোনা কথা? একদমই, আপনি সঠিক কথাই বলেছেন। 2016 সালে আমরা এই মোগলমারিতেই প্রথম বেঙ্গলের মানে বাংলার প্রথম বৌদ্ধ ঐতিহ্য উৎসব করেছিলাম, এবং যার উদ্বোধনীর তারিখ ছিল 24শে জানুয়ারি। সেই সময় প্রত্নখনন এই সাইডে হচ্ছিল এবং সেই মুহূর্তেই একটি ট্রেঞ্চ থেকে অর্থাৎ একটি খাত থেকে একসঙ্গে 95টি মিক্স মেটাল বলা যায় বা ব্রোঞ্জও বলা যেতে পারে, মেটাল, সমস্তটাই মেটালের একই দিনে প্রাপ্ত হয়েছে 95টি মূর্তি। তাদের মধ্যে 91টি অক্ষত ছিল আর 4টি ভঙ্গুর, আর তার পাশাপাশি কিছু ধাতব স্তূপও পাওয়া গেছে, ধাতব ধনুচি পাওয়া গেছে। কারণ সাধারণত মহাবিহারগুলিতে যে ধরনের সামগ্রী ইউজ হতো তাই মাটির নিচে চাপা ছিল, এবং যতটুকু খনন হয়েছে বিভিন্ন সময় সেই পুরাবস্তুগুলি পাওয়া গেছে। তবে একদমই সঠিক কথা, এই 95টি এককালীন মূর্তি পাওয়া এটা মোগলমারির জন্য একটা বড় গর্বের বিষয় বলা যায়। এই যে মোগলমারি, এটা তো আগে নাম ওই শশী সেন ঢিপি ছিল। হ্যাঁ, তারপরে এটা খনন কার্যের পরে কি নামটা এসেছে না এটা আগে থেকেই ছিল? এই ঢিপিটার নাম ছিল সখী সেনার ঢিপি, কিন্তু এই সমগ্র গ্রামের নাম হচ্ছে মোগলমারি। মোগলমারি নাম অনেক আগে থেকেই ছিল। যেটা দেখা যাচ্ছে যে মোগলমারির নাম আইনি আকবরীতে উল্লেখ যেভাবে রয়েছে, সেখান থেকে বোঝা যায় যে মানে কোনো একটি স্থানের নাম যদি আগে থেকে না থাকতো তাহলে এই স্থানের নাম কোনো গ্রন্থে তো উল্লেখ করা সম্ভব না। এটা অনেক আগে থেকেই এই গ্রামের নাম রয়েছে। আর এই ঢিপি সখী সেনার ঢিপি এই কারণে, কারণ কারণ কি ওই মুঘলদের যুদ্ধতেই মানে বৈদেশিক আক্রমণেই ধ্বংসের কারণ, না অন্য কিছু কারণে ধ্বংস? আপনার আগের প্রশ্নটার উত্তর দিয়ে বলে দিই যে সখী সেনার যে কাহিনীর কথা বলছেন, যে জনশ্রুতি বা কিংবদন্তি অনুযায়ী যেটা জানা যায় যে এই এলাকার রাজা ছিলেন বিক্রমকেশরী, তার কন্যা সখী সেনা বা অনেকে শশী সেনাও বলেন। তার অধ্যয়নের স্থান ছিল এই এরিয়া বা এই এলাকা বা এই মাউন্ট যাই বলতে পারেন। সেই থেকে স্থানীয় স্তরে এটি সখী সেনার ঢিপি বা সখী সেনার পাঠশালা নামেই পরিচিত। আপনার যেটা দ্বিতীয় প্রশ্ন, এই যে বৌদ্ধবিহার ধ্বংসের কারণ, মোগলদের আক্রমণে ধ্বংসের যে সরাসরি কোনো প্রত্নতাত্ত্বিক এভিডেন্স বা সেই ধরনের নিদর্শন আমরা পাইনি প্রত্নখননে। তবে মোটামুটি এটা অনুমান করা যায় যে প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, যেটা রাজনৈতিক কারণ, যে বিভিন্ন সময় রাজার পরিবর্তন হয়েছে তার ক্ষমতা অনুযায়ী, যেভাবে বিভিন্ন সভ্যতাতে হয়ে থাকে বা সময়ে হয়ে থাকে, সেটাও হতে পারে। আবার ব্রিটিশ গেজেটিয়ারে উল্লেখ রয়েছে যে রাজঘাট ব্রিজ এবং সাউথ ইস্টার্ন যে রেলওয়ে লাইন, দক্ষিণ পূর্ব যে রেলওয়ে লাইন নির্মাণের জন্য এই মোগলমারি এবং সাতদেউলা এই দুটি এলাকা থেকে প্রায় 26 লক্ষ ইট তারা তুলেছেন। তো সেই কারণেও ধ্বংস হতে পারে। তবে কোনো একটি জায়গার ধ্বংসের পেছনে পার্টিকুলার কোনো একটি বিষয়কে তো দায়ী করা খুবই মুশকিল, কারণ যতক্ষণ না আমরা সরাসরি কোনো প্রত্নতাত্ত্বিক এভিডেন্স পাই। তবে যেহেতু সুবর্ণরেখা কাছে, তাই ধরা যায় যে প্রাকৃতিক বিপর্যয়টাই প্রধান, তার পরবর্তীকালে রাজনৈতিক কারণ
হতে পারে এবং অবশ্যই ব্রিটিশদের দ্বারাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে সুবর্ণরেখা নদী, এই নদী কি আগে এই বৌদ্ধবিহারের সামনেই ছিল? এটা গবেষকরা বলছেন যে যে কোনো সভ্যতা বলুন গড়ে ওঠে নদী কেন্দ্রিক, নদীমাতৃক সভ্যতা। কারণ নদী যোগাযোগের মাধ্যম, যাতায়াত সব কিছুই নদীর মাধ্যমেই ঘটে, নদীর ওপরেই জনজীবন নির্ভরশীল থাকে। তো এটা ধরা যায় যে এই এক সময় হয়তো মানে এই ঢিবির আপনি যদি পশ্চিম দিকে যান আপনি দেখতে পাবেন অনেক গভীর এলাকাগুলি রয়েছে। তো সেটা গবেষকদের ধারণা যে এই এলাকা হয়তো এক সময় নদী বইতো, যে কারণে এত গভীর। কালের নিয়মে ধীরে ধীরে নদী সরে গেছে, 3-4 কিলোমিটার দূর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। কিন্তু অবশ্যই একটা সময় নদী এই ঢিবির কাছ দিয়ে বা এই বিহারের কাছ দিয়ে বইতো এবং এই নদীকে কেন্দ্র করেই এখানে এই বৃহৎ কর্মযোগ্য বা এত বড় মহাবিহার গড়ে উঠেছিল। আচ্ছা, এই যে নদী, এই নদীটা কি আগে এই যে নদী ছিল এটা কি তাম্রলিপ্ত বা মগধের সাথে কোনো ব্যবসা বাণিজ্য হতো, তার জন্য এটা গড়ে ওঠে? সেটাও কি কারণ আছে? দেখুন, যে কোনো এরিয়ার বিকাশের ক্ষেত্রে বাণিজ্যিক বা ইকোনমিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাম্রলিপ্ত ছিল বাণিজ্য বন্দর এবং এই তাম্রলিপ্ত থেকে সুদূর তক্ষশিলা পর্যন্ত নদীপথেই বাণিজ্য চলত এবং তাম্রলিপ্ত বাণিজ্যের পাশাপাশি বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আচ্ছা, এই যে বৌদ্ধ বিহারটা, এখানে কি ওই বৌদ্ধ কোনো উপাসনা হতো না আরো দেবদেবীর হতো? না না, অন্য কোনো দেবদেবী নয়, যে কোনো বৌদ্ধ মহাবিহার যেগুলি সেগুলি বৌদ্ধ ধর্ম দর্শন এগুলো নিয়েই পঠন পাঠনের কেন্দ্র। দেবদেবী যেগুলো হচ্ছে বৌদ্ধ সমসাময়িক, যেরকম বোধিসত্ত্ব বা অবলোকিতেশ্বর, তারা, বজ্রযোগিনী, মঞ্জুশ্রী, ওই সময়কার রিলেটেড তো বৌদ্ধ ধর্মেরই চর্চা এবং উপাসনা, ধ্যান, এইসব তাদের যে কালচার, তাদের সংস্কৃতি অনুযায়ী হতো। এবং যেটা গবেষকরা সম্প্রতি বলছেন যে প্রত্নখননের যে সমস্ত মূল্যবান পুরাবস্তু উদ্ধার হয়েছে, এই সাইট হচ্ছে মহায়ানী সাইট, মানে একটা মহায়ানীদের প্রভাব একটা বড়ভাবে এই এলাকাতে ছিল। এই যে এই স্তূপের, এই মোগলমারি স্তূপের কোনো বই বা কিছু মানে জানার তথ্য আছে এরকম কিছু? একদম, প্রথমেই অশোক দত্ত, প্রফেসর দত্ত, যিনি মোগলমারি প্রত্নখনন নিয়ে তার 2007-8 সালে একটি বই প্রকাশিত হয়েছে, এক্সকাভেশন অ্যাট মোগলমারি বলে, ইংরেজিতে, এশিয়াটিক সোসাইটি থেকে। এবং তিনি প্রত্নখননের যাবতীয় রিপোর্ট 2007-8 পর্যন্ত ওই গ্রন্থে উনি সেগুলিকে উল্লেখ করে গেছে। আরেকটা কথা বলি, এই যে ক্লাব, এখানে একটা ক্লাব ছিল, আমি যেটা জানতে পেরেছি এটা ক্লাব ছিল আগে। ক্লাবটা কি আগে মানে কেন ক্লাবটা এখানে কেন ছিল? না, ক্লাবটা কি আগে থেকে ব্রিটিশ আমল থেকেই ছিল না এরকমই ছিল? যেটা এই যে এলাকা, এই এলাকা বা এই এরিয়া কিভাবে ক্লাব গড়ে উঠেছে তো আমাদের জানা নেই, হয়তো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সেই তথ্য দিতে পারবেন। তবে আমরা যেটা জানি সরকারি তথ্য অনুযায়ী যে এই ক্লাব 1944-এ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তৎকালীন দিনে নাটক, থিয়েটার, কালচারাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছিল মোগলমারি তরুণ সেবা সংঘ ও পাঠাগার বলেই বুঝতে পারছেন। একসময় এখানে লাইব্রেরিও থাকতো, অসংখ্য পাঠকরা এখানে সমাগম হতেন, সদস্যরা সমাগম হতেন। এবং এই টোটাল এরিয়া যেটা প্রত্নখনন যে অংশে হয়েছে এবং তার আগে পিছের টোটাল যে এরিয়া, সরকারি নথি অনুযায়ী যে এলাকা, এটা ওই মোগলমারি তরুণ সেবা সংঘ ও পাঠাগারের সম্পদ বা তার ছিল। কিন্তু বর্তমানে প্রত্নখননের পরে সরকারি নিয়ম অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী যাই বলতে পারেন, বর্তমানে এই জায়গা সরকারি সংরক্ষিত সৌধ। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই জায়গা সম্পূর্ণরূপে সংরক্ষণ করা হয়েছে এবং বর্তমানে সমগ্র এই জায়গাটি সরকারের অধীন। এইটা সেই ক্লাব, যে লেখা আছে দেখুন, সখী সেনা ডিপি, সখী সেনা ডিপি। এইটাই হচ্ছে মোগলমারি মিউজিয়াম পরিণত হয়েছে। এই ক্লাবটাই মোগলমারি মিউজিয়াম তৈরি হয়েছে। এটাই মিউজিয়ামে, ছোটো মিউজিয়ামটা এখন বলছে পুরো মিউজিয়ামটা না হওয়া পর্যন্ত কোনো কিছু আনা যাচ্ছে না। এগুলো যেগুলো আসল জিনিস এগুলো হচ্ছে রেখে দেওয়া আছে ওখানে। নমস্কার,
আমি দেবাশিস চন্দ্র, মনুমেন্ট অ্যাটেন্ডেন্স, মোগলমারি। মোগলমারিতে একদম সর্বপ্রথম যখন খনন কার্য শুরু হয়নি তার আগে কিন্তু আমরা প্রথম জায়গাটাকে ওই রকমই দেখেছিলাম, একটা উঁচু ঢিপি, তার উপরে একটি ক্লাব ঘর ছিল, যে ক্লাব ঘরটি প্রায় 1944 সাল নাগাদ তৈরি। তৎকালীন সময় এই ক্লাবের যে সমস্ত কর্মকর্তারা তারা এখানটায় থিয়েটার করতেন, ক্লাবের যে সমস্ত অ্যাক্টিভিটি সেখানে হতো, এবং আমাদের একটা সাপ্তাহিক হাট বসতো, মেলা হতো। কিন্তু কারো কোনো ধারণা ছিল না যে এত প্রাচীন সভ্যতার উপরে মোগলমারি তৈরি হয়েছে। যে মোগলমারির ইতিহাস আমরা আবুল ফজলের লেখা আইনে আকবরী বা আকবরনামাতে পাচ্ছি। সেখানে উল্লেখ রয়েছে 1575 খ্রিস্টাব্দে যখন সুলেমান কররানী বাংলা, বিহার, উড়িষ্যা রাজত্ব করেছিলেন, তার মৃত্যুর পরে তার ছেলে দাউদ করণী রাজত্ব করেন এবং তিনি দিল্লির অধিপতি আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আকবর সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন রাজা টোডরমল ও মুনিম খাঁকে। সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রচুর সংখ্যক মুঘল সৈন্য মারা যাওয়ার ফলে এই জায়গাটাকে মোগলমারি বলা হচ্ছে। কিন্তু আমরা সেই ধরনের কোনো তথ্য এখানে পাইনি। এখানে যা কিছু আমরা দেখাতে পারবো সবকটা প্রায় 6th সেঞ্চুরি এবং তার পরবর্তী সময়কার। তো এই জায়গাটাকে যখন প্রথমে খনন কার্য শুরু হয় তখন কিন্তু আমরা এই এন্ট্রান্স পয়েন্ট পেয়েছিলাম। এন্ট্রান্স পয়েন্টের একদম পূর্বে খননের সময় কিন্তু এরকম জায়গাটা ছিল, যেখানে আমরা একটা সিঁড়ি স্টেপ দেখাচ্ছি এবং এই অংশটা ফিল আপ রয়েছে। এটা দেখানো হচ্ছে যে গুপ্ত যুগের পরবর্তী সময় পুনর্নির্মাণ যে হয়েছে জায়গাতে তার প্রমাণ হিসেবে একটা সাইডকে রাখা হয়েছে এবং এটা হচ্ছে সিঁড়ি স্টেপ। এবং প্রত্যেকটি বিহারে তার আইডেন্টিফাইয়ের জন্য যে ফ্ল্যাগ পোতা থাকতো সেরকম স্তম্ভ ছিল, যদিও আপনারা এখন এটাকে দেখতে পাবেন না, কারণ বৃষ্টির জল যাতে না জমে যায় সে কারণে এটাকে পুনরায় ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রথমত ডক্টর অশোক দত্তের হাত ধরে 2003-4 সালে মোগলমারি খনন কার্য শুরু হয়। সেই থেকে 2012 সাল পর্যন্ত তিনি এখানে দফায় দফায় খনন কার্য করেছেন এবং সেই উৎখননে যে প্রাপ্ত জিনিস তা নিয়ে গেছেন কলকাতার আশুতোষ মিউজিয়ামে। এবং খনন কার্যের পরবর্তী সময় জায়গাগুলোকে পুনরায় ফিল আপ করে দেওয়া হতো এবং সেগুলোকে পরবর্তী দিনে যারা পর্যটক আসতেন তারা কিছুই দেখতে পেতেন না, তাদের সুবিধার্থে আমরা ছোট্ট একটা সংগ্রহশালার মতন তৈরি করে রেখেছিলাম, যেখানটায় ওনাদের কিছু ছবি এবং কিছু যেগুলো খুব প্রয়োজনীয় সে ধরনের জিনিসগুলোকে আমরা রাখতে পেরেছি। তো এই খনন কার্যে দেখুন যে প্রবেশপথ তার পূর্বে ছিল কিন্তু ওই রকম, এবং আমরা এই জায়গাটাকে বলছি মোগলমারি বৌদ্ধ মহাবিহার। এই কারণে এখানে কিন্তু দুটো বিহারের অবস্থান রয়েছে। আপনারা সাইডে দেখবেন, আমরা ছবি মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে ধরুন এখানে একটা প্রবেশপথ রয়েছে, এই প্রবেশপথ থেকে অপোজিট ওয়ালের ডিস্টেন্স প্রায় 60 মিটার, এবং এই যে সেটটা রয়েছে সেটের ভেতরে যে মূর্তিগুলো রয়েছে তার থেকে পূর্ব দিকের ওয়ালের ডিস্টেন্সও 60 মিটার। 60 মিটার বাই 60 মিটার একটা মনেস্ট্রি, যেখানটায় আউটার ওয়ালের গায়ে ছোট ছোট কুটুরি রয়েছে যেখানে ভিক্ষুরা থাকতো। এবং আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি এইরকম একটা জায়গায়, যে ঘরটা রয়েছে তার পেছনের দিকে এরকম মঞ্চ রয়েছে এবং ওয়ালগুলো হচ্ছে 2 মিটার করে চওড়া। একদম উপরের অংশটা 2 মিটার করে চওড়া এবং ক্রমশ নিচের দিকে যত প্রজেকশন গেছে 2.5 মিটার হয়ে যাবে। এবং এই দুটো বিহার কাছাকাছি থাকার ফলে এটাকে মহাবিহার বলা হচ্ছে। আমরা কিন্তু পূর্ব দিকের ওয়ালগুলোতে নকশাযুক্ত ইটের কারুকার্য, প্রায় 54 রকম টাইপের ডিজাইনের ইট পেয়েছি এবং সেখানে চুনসুরকির প্যালেস্ত্রা রয়েছে। তারা প্রথমত নকশাযুক্ত ইটকে ব্যবহার করেছেন, পরবর্তী দিনে চুনসুরকির প্যালেস্ত্রা দিয়েছেন। কিন্তু পশ্চিম দিকে যে ওয়াল তাতে কিন্তু চুনসুরকির কোনো কাজ নেই, সেখানে কোনো নকশাযুক্ত ইটের কাজ নেই। এবং এই দুটো বিহার থাকার ফলে এটাকে তো মহাবিহার বলা হচ্ছে। এই বিহার খনন কার্যের সময় আমরা ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা এরকম বুদ্ধের কিছু বাণী, স্বর্ণ মুকুটের ভাঙা অংশ এবং একই দিনে 95খানা যে ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছিল তা মাটি থেকে তোলার সময় ওই রকম একটি জায়গায় কিন্তু যেভাবে স্টলে থাকে ওইরকম ছিল। শুধু যে মূর্তি বেরিয়েছে তা নয়, পূজার্চনার ঘণ্টি, স্তূপা এগুলোও ব্রোঞ্জের বেরিয়েছে। এছাড়া মাইকা সিস্টেমের উপরে একটা বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। এই মাইকা মূলত ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা। তৎকালীন দিনে সৌন্দর্যায়নের জন্য এই মাইকাকে ব্যবহার করা হতো ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে, এবং ওই পাথরকে কেটে মূর্তি তৈরি হয়েছে এবং তৎকালীন সময় মেঝেতেও ব্যবহার করা হতো। এটা হচ্ছে এই বিহারের নামাঙ্কিত লিপি। এখানে দেখুন একটা হরিণের ছবি রয়েছে জাম্পিং অবস্থায়, এবং সেটাকে উল্লেখ করা হয়েছে শ্রীবন্দক মহাবিহারে আর্য ভিক্ষু সংঘ। এই বিহার যেটাকে আমরা মোগলমারি বলছি, আসলে মোগলমারি একটি গ্রাম, সেখানে অবস্থিত যে বৌদ্ধ বিহার তার নাম হচ্ছে শ্রীবন্দক। এছাড়াও আরও দুখানা যেগুলো পাঠোদ্ধার হয়েছে, একটা মোগলাইক ও যজ্ঞপিণ্ডি বলে, তার আমরা কিন্তু এখানে ছবি এখনো দিতে পারিনি। এছাড়া দেখুন একটা নৌকোর ছবি। এই নৌকোর ছবি হচ্ছে এই মোগলমারি মনুমেন্টের কাছাকাছি সুবর্ণরেখা নদী রয়েছে, যে নদীতে প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের জন্য বণিকরা তাম্রলিপ্ত থেকে মগধে যাওয়া আসা করত, সেই রকম তাদের দেওয়া একটা লিপি। এছাড়া স্বর্ণ মুদ্রা ও লকেট পাওয়া গেছে। এই স্বর্ণ মুদ্রা
এই স্বর্ণ মুদ্রা ও লকেট পাওয়া গেছে, যেটা সমুদ্রগুপ্তের সময়কার যে মুদ্রাগুলা বিন বাদনরত অবস্থায় একই রকম রয়েছে, এবং একটা লকেট। এছাড়া ব্রোঞ্জের চুড়িও পাওয়া গেছে এখান থেকে, এবং যে 95খানা ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছিল তার কিছু ছবি আমরা এখানে দিয়েছি, সবকটা ছবি কিন্তু এখানে নেই, কিছু পরিমাণ ছবি রয়েছে। এছাড়া দেখুন, যে বলেছিলাম প্রায় 54 রকম যে নকশাযুক্ত ইট এখানে পাওয়া গেছে, তার কিছুটা আমরা এখানে ডিসপ্লে করতে পেরেছি। এই ইটের সঙ্গে আমরা একটা ছবি তুলনা করছি, যেটা সারনাথের। ওই সারনাথের দেখুন লোটাস প্যাটার্ন রয়েছে, সেখানেও স্টাকো ফিগারের মূর্তি রয়েছে, সেম টাইপ কিন্তু আমরা মোগলমারিতেও পেয়েছি। আর যেটা হচ্ছে কি, শুধু যে আমরা ইট পেয়েছি তা নয়, এখানে দেখুন কিছু পটারিও রয়েছে, গ্রে ও রেড কালারের পটারি। গ্রে ও রেড কালারের পটারি এখানে পাওয়া গেছে, এবং আমরা যে মাইকার সিস্টের কিছু ভাঙা অংশ রেখেছি, এবং এই চুনসুরকির কিছু খুলে পড়া অংশ। যে চুনসুরকির মধ্যে রয়েছে চুন, চিটেগুড়, খয়ের, ইটের গুঁড়ি, বালি, এই ধরনের মিশ্রণ দিয়ে তৈরি মণ্ডপ, যেটা আজ থেকে 1500 বছর আগে ব্যবহার হয়েছিল। আমরা এখানে দেখাবো কিছু লেয়ার মার্কিং এর ছবি রয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে একটা সময় এই এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে নষ্ট হয়েছে। কারণ আমরা যে দাঁড়িয়ে রয়েছি যে মাউন্টের উপরে, এর থেকে প্রায় 10-12 ফিট নিচে নামলে আর একটি মানে গ্রাউন্ড লেভেল রয়েছে, এবং তার নিচে আরেকটি ফেজ রয়েছে, যেটা পুরো মোগলমারি গ্রাম জুড়ে রয়েছে। সেই সভ্যতা গ্রামের কারুবাড়ির ভিত খুঁড়তে গেলে, কারুবাড়ির পুকুর সংস্কার করতে গেলে তার কিন্তু আমরা সেখানে ইট, প্রদীপ, আতরদান, এই ধরনের জিনিসগুলো গ্রামের ভিতরেও পাচ্ছি। আমরা শঙ্খ থেকে শুরু করে নীলা, শঙ্খ, নীলা, এবং এই যে ব্রাহ্মীতে লেখা বুদ্ধের বাণী, উৎসর্গ ফলক, এবং শেষ কর্নারের যে লিপিটি রয়েছে সেটা কিন্তু খনন কার্যের আগে এই ক্লাবঘর যখন তৈরি হয়েছিল, সেই সময় ক্লাবের যে কর্মকর্তারা তারা খনন মানে ঘরের ভিত খোঁড়ার সময় এগুলো পেয়েছিলেন, যেটাকে দেখে ডক্টর অশোক দত্ত উদ্বুদ্ধ হয়ে 2003-4 সালে মোগলমারিতে খনন কার্য শুরু করেন। এটার গভীরতা যদি আমরা দেখাই, এই ছবিতে দেখুন একদম টপে রয়েছে মূর্তিগুলা, তার থেকে এতটা গভীরে নামলে আমরা তার মেঝে পাবো। এবং এই রকম টাইপের 95খানা ব্রোঞ্জ মূর্তি যেগুলো এখান থেকে পাওয়া, জলের পাত্র থেকে শুরু করে স্টাকো ফিগারের কিছু মূর্তির অংশ, আতরদানের অংশ রয়েছে, পোস্ট গুপ্ত যুগের সময়কার কিছু পটারির অংশ রয়েছে, এখানে ক্রিস্টাল পাথর, স্ট্যাম্প আছে, স্টাকোর উপরে ডিজাইন, মৃৎপাত্রের উপরে ডিজাইন। এগুলা সবই হচ্ছে ভোটিভ ট্যাবলেট, যেগুলোর মধ্যে ভগবান বুদ্ধের মূর্তি ও তার দেবদেবী আরও যে সমস্ত এবং বাণী উল্লেখ রয়েছে। এবং একটা লিপি রয়েছে এখানটায়, যেটা মোগলমারি থেকেই পাওয়া। কড়ি, প্রচুর কড়ি পাওয়া গেছে, আমরা খুব সামান্য পরিমাণ এখানে রেখেছি। আর টেরাকোটার কিছু মূর্তির অংশ, পাথরের মূর্তির অংশ রয়েছে, এবং ওই কর্নারে রয়েছে আয়রন, নিচেরগুলো হচ্ছে প্রদীপ, শিলনোড়াও পাওয়া গেছে, এবং তারা যে রেগুলার যে ব্যবহার করতো যে মাটির তৈরি জিনিস, তার কিছু ধ্বংসাবশেষ। আমরা এখানে শুধু জাস্ট এই সামান্য পরিমাণ জিনিসকে তুলে ধরতে পেরেছি, কারণ 2013 সাল থেকে 2016 এই উৎখননে স্টেট আর্কিওলজির আন্ডারে হয়েছে কাজ, এবং সেই উৎখননে প্রাপ্ত জিনিসকে কলকাতার বেহালা স্টেট মিউজিয়ামে রাখা হয়েছে। যে কারণে মোগলমারিতে যতক্ষণ না ফুল মিউজিয়াম হচ্ছে, তখন কিন্তু আমরা ওই জিনিসগুলো থেকে বঞ্চিত, আমরা দেখতে পাচ্ছি না। আমার নাম দেবাশিস চন্দ্র, মনুমেন্ট অ্যাটেন্ডেন্স, মোগলমারি। আমরা মিউজিয়াম ঘুরে নিয়েছি, পুরো বৌদ্ধবিহার ঘুরলাম, মোগলমারি বৌদ্ধবিহার ঘুরে এবারে খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 2:35, প্রায় আমরা এসেছিলাম প্রায় ওই 12টা, 12:30টার দিকে এখানে চলে এসেছিলাম। এসে ঘুরে টুরে এখন 2:35 বাজে, সব কিছু ডিটেলস গাইড করে দিল, গাইডের কাছে সব জেনে সব কিছু মিউজিয়াম এবং কীভাবে আসবেন সবই আমি বলেছি। আর এই ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে, আর ভিডিও ছোট করা যাচ্ছে না, সব তথ্য দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, অনেক কিছু তথ্য পাবেন, ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওগুলো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে যাবো এবারে বাড়ির দিকে। চলুন তাহলে আবার একটা পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, আবার কোনো জায়গায়।